কিছু দেখলে আবার মনে পড়ে যাবে। মানে এখন একটু টেনশন কম হচ্ছে। এর মানে তোমাদের যে আইডিয়াটি হয়েছে যে যদি স্লাইড তোমার সাথে থাকে তাহলে সবকিছু ওকে। তুমি বুঝো আর না বুঝো। না ম্যাডাম, বোঝা ঠিক না না? বোঝা না, মানে বুঝে রাখতেছি কিন্তু তারপর ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, কেন আমরা যখন ক্লাস ডেলিভারি দেই বা অ্যাটলিস্ট দু একটা ইনফরমেশন দেখাই, কিছু তোমাদের কাছ থেকে জানতে চেষ্টা করি, তখন কি তোমাদের মনে হয় না তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে ভবিষ্যতে আমাকে এই জায়গাটা খুঁজতে হবে, এই জায়গাটিকে আমাকে একটু improve করে তারপর পড়াশোনা করতে হবে, এটা মনে হয় না কেন? খালি স্লাইড যদি ধরো দেখলাম ম্যাডামের তৈরি বা স্যারের তৈরি রেডি ম্যাটেরিয়াল দিয়ে নিজে খুব বেশি কি ইমপ্রুভ কথায় কি স্লাইড গুলোর ভিতরে আছে নাকি তার থেকে আরো বেশি বলছেন? তারপর আমার কি মনে হচ্ছে আরো তার বেশি থেকে বলছেন। অনেক বেশি বলেছি আমি। স্লাইডে তো জাস্ট তোমার একটা লাইন দেয়া আছে, কিন্তু এটার যে আনুষঙ্গিক ব্যাখ্যা বা এটার যে ইমপ্লিকেশন, এটার যে একটা এক্সটেন্ডেড কিছু আছে, সেটা তো তুমি স্লাইডে পাবে না। স্লাইডগুলো দেখলে কি ওই আপনার কথাগুলো মনে পড়ে যে হ্যাঁ মনে পড়ে। আমি আমি এই স্লাইডগুলো দেওয়ার উদ্দেশ্য এবং গতকালকে না দেওয়ার কারণ ছিল, গতকালকে এবং আজকে দেওয়ার এবং এটা নিয়ে আলোচনা করার এটাই উদ্দেশ্য। আমি তোমাদেরকে যে জায়গাটিতে বোঝাচ্ছি যে ঠিক আছে, সবসময় যে আমার জন্য রেডি ম্যাটেরিয়াল থাকবে তা কিন্তু না। বিশ্ববিদ্যালয়ের জায়গাটি হচ্ছে এমন একটি জায়গা, বিশ্ববিদ্যালয় এর মানে বিদ্যালয়ের অনেক বড় একটি ক্ষেত্র। এখানে তুমি নিজেকে এখানে স্পেশালাইজড হিসেবে তৈরি করবে, তোমাকে এখানে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে। এই ম্যাডাম বা স্যাররা ছোটখাটো এতে যে তুমি সমৃদ্ধ তা কিন্তু না, তোমাকে সমৃদ্ধ করতে হবে। তাহলে কিভাবে আমি সমৃদ্ধ করতে পারি আমাকে? যে এই যে ম্যাডাম বা স্যাররা যে জিনিসগুলো দিয়েছেন এটা নিয়ে আরেকটু আলোচনা করা, আরেকটু দেখা, এটা সম্পর্কে আরেকটু ডেপথ স্টাডি করা। হ্যাঁ, তোমাকে আমি স্লাইডকে কিন্তু খারাপ বলবো না, স্লাইড তোমাকে সাপোর্টিং ম্যাটেরিয়াল দিবে, কিন্তু তোমরা এখন যেটা করছো স্লাইডটাকেই ধরে নিচ্ছ সর্বে সর্বা, স্লাইডটাকে মনে করছো সবকিছু, নিজের এখানে আর কিছু দিচ্ছ না। আমি এই জায়গাটি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এখানে তোমাকেও একটু ইনপুট দিতে হবে। বোঝা গেল? শুধুমাত্র স্লাইড নির্ভরশীল হলে হবে না। যাই হোক, আমরা এখন থিওরি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি, এখন সরি প্র্যাকটিক্যাল ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন থিওরি দেখা আমি কিন্তু এই জন্য অনেককেই দিয়েছি, তখন অনেকজন ছিল, তুমি ওদের কাছ থেকে একটু শেয়ার করতে পারবে না? আচ্ছা যাই হোক, আমি একটু দ্রুত দেখিয়ে যাব। আর কিছু নেই। আমরা আমাদের থিওরি ক্লাসে এখন ফিরে গিয়েছি। লাস্ট থিওরি ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম আমাকে একটু জাস্ট সামারি করো দেখি। ল অফ টিচিং। ল অফ টিচিং না, এটা তো করি ম্যাম, ল অফ লার্নিং করছি, লস অফ লার্নিং। লস অফ লার্নিং করেছি আমরা। তারপর ম্যাডাম ফার্স্টে পড়াইছেন পাঁচটা জিনিস, ওইগুলার এলিমেন্টস আছে লার্নিং এর, ওইগুলা লার্নার্স, টিচার, সাবজেক্ট ম্যাটার, টিচিং ম্যাটেরিয়ালস, ফিজিক্যাল ফ্যাসিলিটিস, দেন পড়াইছেন কজ অফ লার্নিং। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা দেখেছিলাম যে ইফেক্টিভ যে লার্নিং সিচুয়েশন রয়েছে সে প্রতিটার
শুনো, এই প্রবলেমটা বাফারিং যার কাছ থেকে হচ্ছে সে একটু মিউট করে রাখো। আচ্ছা, প্রথমে আমরা লার্নিং সিচুয়েশনের এলিমেন্ট গুলো দেখেছিলাম এবং প্রতিটির ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম এবং সেখান থেকে বলেছিলাম পরীক্ষায় যে কোশ্চেনটি আসে একেবারে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে, ডিসকাস দ্য লার্নিং ইফেক্টিভ লার্নিং সিচুয়েশন, এটা আসে, অথবা ইন্ডিভিজুয়ালি এক একটা দিয়ে এক একটা শর্ট কোশ্চেন হয়, টিচারের ক্যারেক্টারিস্টিক্স, লার্নারের ক্যারেক্টারিস্টিক্স এভাবে আসে। পরবর্তীতে আমরা দেখেছিলাম কিছু ল দেখেছিলাম, লার্নিং এর কিছু ল দেখেছিলাম এবং বলতে পারো দুই একটা ল আমাকে এক্সাম্পল? Law of desire to learn, ল অফ ডিজায়ার টু লার্ন, মাইন্ডসেট, আন্ডারস্ট্যান্ডিং, law of understanding the law task, law of exercise, ল অফ law of এক্সারসাইজ, knowledge law of of effect, success law of and failure, association. ল অফ law of knowledge, অ্যাসোসিয়েশন। success and failure. আচ্ছা, এই যে ল গুলো আমরা পড়েছিলাম এগুলোর উদ্দেশ্য কি ছিল? এগুলোর উদ্দেশ্য ছিল আমরা যদি এই ল গুলোকে ফলো করে কোনো লার্নিং এ যাই তাহলে লার্নারের লার্নিংটা নিতে সুবিধা হবে, আর কিচ্ছু না। জাস্ট এই আইডিয়া গুলো আমাদের মাথায় থাকতে হবে যখন আমরা লার্নিং দিব কোনো লার্নারকে। আচ্ছা, সেইটারই পরিপ্রেক্ষিতে Ma'am, law of association এ হ্যাঁ বলো। Ma'am, law of association এ drafting of mango familiar with camera, এখানে এটা familiar with camera এটা কেন বলা হয়েছে? আর ফ্যামিলিয়ার উইথ ক্যামেরার কথা বলা Mango হয়েছে। familiar with বর্তমান camera. ক্যামেরা আর পূর্বের ক্যামেরা এক ছিল না। বর্তমান যে ক্যামেরা আমরা সেটা বুঝতে পারি না, পূর্বের যে ক্যামেরার সাথে এটাকে কম্পেয়ার করা হয়েছে এই কারণে, কারণ ক্যামেরা কি হয়, একটা তোমরা ছোটবেলায় কাগজ দিয়ে কখনো ক্যামেরা বানিয়েছো? জাস্ট দুটো কাগজ জয়েন করে মাঝখানে একটা ফাঁকা হয়, বা তোমরা বায়োস্কোপ যেটাকে আমরা দেখি ওই যে বাক্সের মধ্যে করে দেখে না, এই যে মেলা টেলায়, সেই জিনিসটাকে এখানে হ্যাঁ সেই আইডিয়াটাকে এখানে কাজে লাগানো হয়েছে। অ্যাসোসিয়েশন, একটার সাথে আরেকটা লিংক করা, এই আর কিছু না। আচ্ছা, সেই কানেকশনে আজকে আমরা পড়বো ব্লুমস টেক্সোনমি। তোমাদের দেখো স্লাইডে দেয়া আছে ব্লুমস টেক্সোনমি, দেখা যাচ্ছে কিছু? আচ্ছা, এই ব্লুমস টেক্সোনমি সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে? মানে সাগরের ভিতরে যে বিভিন্ন প্রজাতির শ্রেণীবিন্যাস। কিসের শ্রেণীবিন্যাস? ব্লুমস টেক্সোনমি। আচ্ছা, আমি এখানে একটু বলছি, টেক্সোনমি এটা একটা শ্রেণীবিন্যাস, এটা ঠিক আছে। ব্লুমস টেক্সোনমি, এই ব্লুমস টেক্সোনমিটা আমরা পড়বো লার্নিং এর ক্ষেত্রে, আমরা এই ব্লুমস টেক্সোনমিটা পড়ে থাকি। এই কার কাছ থেকে খুব বাজে সাউন্ড হচ্ছে? সাকিব, সাকিব তোমার খচখচ শব্দ হচ্ছে। আচ্ছা, এই ব্লুমস টেক্সোনমিটা হচ্ছে কি, এটা একটা ক্লাসিফিকেশন, এটা ঠিক আছে। আর ব্লুমস টেক্সোনমিটা আমরা ব্যবহার করব লার্নিং এর ক্ষেত্রে, এবং ব্লুমস বেঞ্জামিন নামে একজন সায়েন্টিস্ট রয়েছে, ওনার নামের অংশ থেকে এই ব্লুমস অংশটা এসেছে। তাহলে আমার নেক্সট প্রশ্ন যে ম্যাডাম ব্লুমস টেক্সোনমি অফ লার্নিং এটি আমরা কেন পড়ব? ব্লুমস টেক্সোনমি অফ লার্নিং এটি আমাদের আলোচনার বিষয়বস্তু এই কারণে, লার্নিং এর অবজেক্টিভ রয়েছে। লার্নিং এর একদম সিম্পল অবজেক্টিভ কি হতে পারে বলো তো? লার্নারকে লার্ন দেয়া। লার্নারকে যদি আমি লার্ন দেই তাহলে কি হবে? তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়বে, সে কিছু একটা সম্পর্কে স্কিলড হবে, ইত্যাদি ইত্যাদি, তার একটা বিহেভিয়ারের চেঞ্জ আসবে। এটা হচ্ছে লার্নিং এর অবজেক্টিভ। তাহলে লার্নিং এর সাথে আমাদের এই ব্লুমসকে আমি কিভাবে লিংক করব? এই ব্লুমস একজন সায়েন্টিস্ট, উনি বললেন যে লার্নিং সাধারণত আমরা কি করছি, টিচার স্টুডেন্টকে লার্ন দিচ্ছে, এবং লার্নিং যখনই আসছে সবসময় একটা বসিং কন্ডিশন তৈরি হচ্ছে, বস ভাব। দ্যাট মিনস কোনো কিছু চাপিয়ে দেওয়া লার্নারদেরকে। যেমন আমি শিক্ষক, তোমাদেরকে কি করছি, সমানে সবকিছু চাপিয়ে দিচ্ছি, এটা শিখো, এটা করো, এটা করো, এটা করলে এটা হবে, এভাবে আমি শুধু চাপিয়ে দিচ্ছি। এই ব্লুমস বললেন যে না, এই কথাটা ঠিক না, যে শুধুমাত্র লার্নারদেরকে আপনারা চাপিয়ে দিবেন, এটা হতে পারে না। তাহলে তখন বললো যে কি করা উচিত? তখন উনি বললেন যে লার্নারদেরকে যখন কিছু লার্ন করতে দিবেন তখন তাদের এক্সপ্রেশনটা কি, তাদের নিড কি, তাদের চাওয়া কি, সেটা আপনাকে একটু বুঝতে হবে। তখন বললো যে কি করে বুঝবো আমরা? তাহলে তো আমি তো শিক্ষক মানুষ, আমাকে তো তাহলে কেমন হয়ে যায় না? তখন বললো যে না,
এটা ওরকম হয় না, ওভাবে চিন্তা করবেন না। এখানে তাহলে কি করি, আমরা কিছু ক্রাইটেরিয়া ফিক্স করি, কিছু স্ট্র্যাটেজি ফিক্স করি, কিছু স্টেপস অবলম্বন করি। তাহলে কি হবে, লার্নার এবং টিচার যারা রয়েছে তাদের মধ্যে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, মানে দ্যাট মিনস গুড অ্যাটমসফিয়ার তৈরি হবে। এর ফলে বলতে চাচ্ছে উনি যে লার্নিংটা অনেক বেশি হয়। যখন ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা সম্পর্ক, সুসম্পর্ক গড়ে ওঠে, তখন লার্নিংটা ভালো হয়। যেমন ধরো, এই যে আমি তোমাদেরকে আজকে ক্লাস নিচ্ছি, আমিও তো একজন হিউম্যান বিং, আমার কিছু লিমিটেশন থাকতে পারে। আমি যদি সবসময় বলি যে না আমি 100% পারফেক্ট, সব লিমিটেশন থাকবে আমার স্টুডেন্টদের, লার্নারদের, তাহলে কিন্তু হবে না। আমাকে তখন কি কাজ করা উচিত, যে এই যে আমার লিমিটেশনস রয়েছে সেগুলোকে ওভারকাম করার জন্য তখন লার্নারদেরকে বলতে হবে, একটা সিস্টেমের মধ্যে ফেলে বলতে হবে যে ঠিক আছে লার্নাররা, তোমরা বলো দেখি তোমার টিচার রয়েছে, তার এই যে উনি যে পড়াশোনার ডেলিভারি দিচ্ছেন সেই ক্ষেত্রে ওনার কি কি লিমিটেশনস রয়েছে, বা অথবা উনি কিভাবে এটাকে আরেকটু ইমপ্রুভ করতে পারেন। তখন তো টিচারদেরকে সমালোচনা করতে ছাত্ররা ভয় পাবে। তখন বললো যে না ঠিক আছে, ভয় পাওয়ার কারণ নাই, তোমাদেরকে কিছু ফরম্যাট আমরা দিয়ে দিই, এই ফরম্যাটের মধ্যে ফেলে তুমি তোমার টিচারকে ইভালুয়েট করো বা টিচারকে অ্যাসেস করো। সেই সেন্সে লার্নিংকে আরো ইফেক্টিভ করার জন্য, আরো আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য, স্টুডেন্টদেরকে আরো অ্যাক্সেস ক্রিয়েট করার জন্য এই ব্লুমস, বেঞ্জামিন একজন সায়েন্টিস্ট, উনি এই টেক্সোনমিটা দিয়েছেন। এটার একদম প্রয়োগটা আমি একটু বলি, ডাইরেক্ট প্রয়োগটা হচ্ছে, তোমরা যে পরীক্ষার হলে যে বিভিন্ন প্রশ্নের উত্তর দাও, আমাকে জাস্ট 2-3টা প্রশ্ন বলো তো ম্যাডাম, পরীক্ষায় আমাদের সাধারণত এই প্রশ্নগুলো আসে, আমরা এইভাবে উত্তর দিই, আমাকে একটু শেয়ার করো দেখি। Write down the definition of agriculture extension. ওইটুক পেছনের টুক দরকার নাই, শুধু সামনের টুক বলো, ভার্ব টুকু বলো, রাইট ডাউন। আচ্ছা, তারপর আর কি কোশ্চেন আসে? Explain. এনলিস্ট, এক্সপ্লেন, তারপর ডিসকাস, নোট ডাউন। নোট ডাউন। আচ্ছা আচ্ছা, এই যে ধরো অনেকগুলো টাইপ কিন্তু তোমরা বলে ফেলেছো যে এই ধরনের কোশ্চেন আসে, কিন্তু তোমরা একটু চিন্তা করে বলো তো, এই যে কোশ্চেন গুলো তোমরা বললে সবগুলো মানে কোন ধরনের কোশ্চেন? এগুলো কি খুব ইন ডেপথ নলেজেবল কোশ্চেন, নাকি আমি যদি একটু বলে থাকি বুকিশ, দ্যাট মিনস মুখস্থ কোশ্চেন এগুলো? আচ্ছা, তোমরা যে কোশ্চেন গুলো বললে তোমরা আবারও একটু চিন্তা করবে, শুধু আমি বললাম তাই বলে না, এই অধিকাংশ কোশ্চেন গুলাই কি মুখস্থ রিলেটেড। এর মানে তুমি কোথাও থেকে মুখস্থ করেছো, তারপর সেটাকে তুমি পরীক্ষায় লিখছো, এবং শুধু তোমার যে দোষ তা কিন্তু এখানে কিন্তু তোমার কোনো 0% দোষ, 100% দোষ কার? যিনি কোশ্চেনটা করেছেন উনার। আচ্ছা, তো দোষ নিয়ে আমার তো আলোচনা করার দরকার নেই, আমাকে এখন কি করতে হবে, এটাকে মিনিমাইজ করতে হবে, এটাকে ইমপ্রুভ করতে হবে। এই যে আমি বললাম মুখস্থ বিদ্যার সবকিছু এখানে রয়ে গিয়েছে। আমার যে লার্নারদের একটি গ্রুপ রয়েছে, এই যে ধরো তোমরা আমার 350 জন ছাত্র রয়েছে, এই 350 জন ছাত্রের নেচার কি একই রকম? বুঝার ক্ষেত্রে বা থিঙ্কিং এর ক্ষেত্রে অথবা মুখস্থ করার ক্ষেত্রে সবাই কি একই রকম? কেমন কেমন হতে পারে? কেউ ম্যাডাম খুব ভালো বুঝে, কেউ মিডিয়াম, কেউ মিডিয়াম, আর তারপর কেউ বুঝতেই চায় না, মানে তার ইচ্ছাই নাই পড়ার, সেটা আলাদা জিনিস, মনোযোগ নাই, সেটা আলাদা জিনিস, আমি কিন্তু সেই দিকে মুভ করছি না। তারপর আর কি? কেউ বেশি মুখস্থ করতে পারে, কেউ পারে না। হ্যাঁ, কারো মুখস্থ বিদ্যাটা একটু বেশি, কারো কম। যার মুখস্থ বিদ্যা কম সে তখন কি করে? সে কোনো টেকনিক অবলম্বন করে মনে রাখার জন্য। এরকম যেমন ওই বায়োলজি আমরা পড়তাম, বিভিন্ন ছড়া বানিয়ে প্রত্যেকটা জিনিসের প্রথম ওয়ার্ড লেটারটাকে দিয়ে, ঠিক না? আচ্ছা, এর মানেটা কি? ধরো আমার মুখস্থ বিদ্যা কম, কিন্তু যেহেতু বাবা মার কারণে হোক, নিজের কারণে হোক, বা দেশের প্রেক্ষাপটের কারণে আমাকে তো পড়াশোনা করতেই হবে, আমাকে একটা ডিগ্রি অর্জন করতেই হবে, আমাকে অতএব পড়াশোনাটা করতে হচ্ছে। পড়াশোনা করতে হলে আমাকে কিছু জিনিস মুখস্থ করতে হবে, না পারলে আমি ওই টেকনিক অবলম্বন করছি। এই যে তুমি টেকনিক অবলম্বন করলে, কিভাবে করলে? এটা নিশ্চয়ই বড় ভাই বোনদেরকে দেখেছো, অথবা নিজে নিজে তৈরি করেছো। এই দুটো ছাড়া কোনো রাস্তা আছে কিনা আমাকে বলো।
না ম্যাম, মানে অনুকরণটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে। ম্যাক্সিমামটা অনুকরণ ক্ষেত্রে, কিন্তু প্রথম যিনি করেছেন তিনি নিজে নিজেই। নিজেই করেছেন। শুধু তাই না, তুমি যখন অনুকরণ করছো, সে অনুকরণটাকে রপ্ত করার জন্য কিন্তু তুমি আবার টেকনিক খাটাচ্ছ, ঠিক না? জি ম্যাম। আচ্ছা, এই যে সবগুলো জিনিসকে আলোচনায় নিয়ে এসছে বেঞ্জামিন ব্লুম, উনি বলতে চাচ্ছে যে না, এই যে আমরা যারা শিক্ষক আছি, ছাত্রদেরকে একটা কোশ্চেন দিয়ে আমার 300 350 ছাত্রকে ইভালুয়েট করে ফেলছি এক টাইপের কোশ্চেন দিয়ে, এটা ঠিক না। এতে দেখা যাচ্ছে যে ছাত্রগুলো খুব বেশি মুখস্থ বিদ্যার, তারা ভালো করে ফেলছে, কিন্তু যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যারা একটা সিনথেসিস করতে পারে, তাদেরকে আমরা কিন্তু ফোকাসে নিয়ে আসতে পারছি না। তোমরা এরকম কথা শুনেছো কিনা? আমাদের অনেক স্টুডেন্টস রয়েছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে খুব ভালো রেজাল্ট করে, কিন্তু যখন চাকরির সেক্টর যায় খুব ভালো করতে পারছে না। অথবা উল্টোভাবে যদি আমি বলি যে বিশ্ববিদ্যালয়ের মানে 4 দেয়ালের মধ্যে সে খুব ভালো পড়াশোনা করতে পারছে না, কিন্তু দেখা যাচ্ছে যে সে চাকরির ক্ষেত্রে বা কোনো বিজনেসে বা তার কোনো যেখানে তার নিজের বুদ্ধি খাটাতে হচ্ছে, সে খুব শাইন করছে। এ ধরনের কিছু শুনেছো কখনো? জি ম্যাম। এটা অনেক বেশি শুনেছো। আচ্ছা, এই জিনিসগুলোকে অ্যানালাইজ করার জন্য, এই লার্নিং প্রসেসটাকে আরো ইমপ্রুভ করার জন্য, লার্নারদেরকে লার্নিংটা ইন্টারেস্ট করার জন্য এই ব্লুম এই টেক্সোনমিটা দিয়েছে। তাহলে ফাইনালি আজকের যে ক্লাস আমাদের হবে, এই ক্লাস শেষে আমরা যেটা আসলে জানতে পারবো যে ব্লুমস টেক্সোনমিটা কি। তোমরা এখন বলো দেখি, আমি তোমাদেরকে যেটুক মেসেজ দিয়েছি সেখান থেকে তোমরা কি জানতে পারলে যে আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? ম্যাম, কিভাবে টিচিং প্রসেসটা সবার উপযোগী হয়? টিচিং প্রসেসটা সবার উপযোগী হয়, এখানে কিন্তু শুধু টিচিং কে বলেনি, লার্নিং এ হবে। লার্নিং কে বলেছে। লার্নিং বললে আমার এখানে মানে টিচিংটাও চলে আসবে। এখানে আমার লার্নিং প্রসেস যেটি রয়েছে সেটাকে কি করে আরো উপযোগী করা যায়। যাই, এখন আমরা নেক্সট স্লাইড গুলো যদি দেখি তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। এখানে ব্লুমস একজন নাম থেকে এসেছে, আর টেক্সোনমি তো জানো এটা একটা জাস্ট ক্লাসিফিকেশন থাকবে কোনো একটা বিষয়বস্তুর, সেটা হচ্ছে আমার লার্নিং এর বিষয়বস্তু। দেখো নিচে যে আমি দুটো লাইন দিয়েছি, 6 levels can be used to structure the learning objective, lessons and assessment of a course। আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম সে কথাটাই জাস্ট এই একটা লাইনে আছে, এবং এই একটা লাইন নিয়ে আজকের আমাদের আলোচনা। এবং বেঞ্জামিন যত কাজ করেছে, উনি শুধুমাত্র একটা জায়গায় শুধু মানে চাপ দিয়েছেন, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট করা, অ্যাসেস করা। ধরো আমরা এখন যে বয়সের শিক্ষক, আমরা যখন ছাত্র ছিলাম, একেবারে ধরো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যখন আমরা ছিলাম তোমাদের মতো, একজন টিচারকে ইভালুয়েট করব, এই কথাটি একজন টিচার কখনোই মুখ দিয়ে বলতেন না। ইভেন আমরা যখন ছাত্র ছিলাম, আমরা ছাত্ররা এটা কল্পনা করতে পারতাম না যে একজন শিক্ষককে আমি মূল্যায়ন করব ছাত্র হয়ে। হ্যাঁ, কিন্তু আজকে আমি শিক্ষক হয়ে তোমাদেরকে বলছি যে না, অবশ্যই একজন শিক্ষককে তোমাকে মূল্যায়ন করতে হবে। এখন এই মূল্যায়ন করতে যে আমি তোমাকে গালিগালাজ করতে বলি নাই, খারাপ কথা বলি নাই। ক্রিটিসাইজ বলতে আমরা কি, যে উনি যখন লার্নিং দিচ্ছেন ওনার কিছু লিমিটেশনস থাকতে পারে, সেই জিনিসগুলোকে হাইলাইট করা। তাহলে কি হবে, পরবর্তীতে উনি যখন আবার ক্লাস নেবেন বা স্টুডেন্টকে বলবেন অ্যাসেসমেন্ট করার জন্য, সে জায়গাটিতে উনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। জাস্ট ইমপ্রুভমেন্টের জন্য এই অ্যাসেসমেন্টটি। বুঝাতে পারলাম এই জায়গাটি? জি ম্যাডাম। জি ম্যাম। ম্যাম, আরেকবার বলেন। কোন জায়গাটি বলো দেখি? অ্যাসেসমেন্টটাই। অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্ট বলতে তোমার বেসিক ধারণা কি? অ্যাসেসমেন্ট বলতে আমরা কি বুঝি? অ্যাসেস করা, এর মানেটা কি? ম্যাম, যে বললেন না কোন জড়তাকে হাইলাইট করা, কি কি জড়তা আছে। আচ্ছা, যেমন ধরো এই যে আমি ক্লাস নিচ্ছি,
অনলাইন ক্লাসের অনেক লিমিটেশনস আছে, সেটা আমরা জানি। আমাকে জাস্ট ২-১টি জায়গায় কমেন্টস করো। যেমন আমি কিন্তু আমার আমার সমস্ত থিওরি ক্লাসে এখন পর্যন্ত যতগুলো থিওরি ক্লাস আমি নিয়েছি, আমি কিন্তু বিভিন্ন ফ্যাকাল্টিতে ক্লাস নেই। ইঞ্জিনিয়ারিং নেই, ফিশারিজে নেই, ইকোনমিক্সে নেই, মানে এগ্রিকালচার তো আছেই। এই যে ক্লাসগুলো নেই, আমার জাস্ট যেদিন থিওরি ক্লাস শেষ হয়ে যায়, তখন আমার কোনো প্রেসক্রাইব ফরম্যাট নেই। আমি সিম্পলি আমার স্টুডেন্টদেরকে সাদা কাগজ যেটি আছে সেটি সাপ্লাই দিই। আমি সাপ্লাই দিয়ে আমি জাস্ট ওদেরকে ৫ থেকে ১০ মিনিট, ১০ মিনিট না ৭ মিনিটের মতো, যদি ওরা রিকোয়েস্ট করে তখন আমি ১০ মিনিটে যাই। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আমি একটা অ্যাসেসমেন্টের জন্য তাদেরকে শিট সাপ্লাই দিই। আমার পার্সোনাল অ্যাসেসমেন্টের জন্য আমি সাপ্লাই দিই এবং তাদেরকে আমি কিছু হেডলাইন দিয়ে দিই কি কি আঙ্গিকে আমাকে কমেন্টস করবে। নাম্বার 1 যেটা আমার থাকে টাইম ম্যানেজমেন্ট। নাম্বার 2 যেটি থাকে যে কন্টেন্টে আমি ডেলিভারি দিচ্ছি সেটি সম্পর্কে আমার নলেজ, সেটি সম্পর্কে আমার অ্যাবিলিটি। নাম্বার 3 যে কন্টেন্টে আমি ডেলিভারি দিচ্ছি সেটি আমার স্টুডেন্ট উপযোগী কিনা, স্টুডেন্টদের জন্য সেটা আন্ডারস্ট্যান্ডেবল কিনা। নেক্সট আমি তাদেরকে বলি এই যে আমি ক্লাস ডেলিভারি দিচ্ছি স্টুডেন্টদের সাথে আমার কমিউনিকেশন অ্যাবিলিটি কেমন সেটি। এভাবে 5টা পয়েন্ট দিই। আরেকটা জাস্ট পয়েন্ট দিই তোমার পার্সোনাল ওপিনিয়ন অ্যাবাউট ইউর কোর্স টিচার সম্পর্কে দিই। তখন আমি যে কমেন্টসগুলো পাই এখন পর্যন্ত সেগুলো আমার কাছে প্রিজার্ভ অবস্থায় রয়েছে। এখন তো ধরো প্রতিবার আমার 100 স্টুডেন্ট থাকে বা এর বেশি থাকে, 100টা রাখা তো সম্ভব হয় না। জাস্ট এটাকে সাম আপ করে যে পয়েন্টগুলো আসে এক শিটের মধ্যে আমার সেগুলো থাকে। এই যে কমেন্টস আমি এখন তোমাদের কাছে থ্রো করলাম, এই যে তোমাদের অনলাইনে কিছু ক্লাস নিচ্ছি, এই 3 দিনের ক্লাসে ম্যাডামের জন্য তোমাদের কিছু সাজেশন কি কি রয়েছে, যে স্টেপগুলো আমি বলেছি, টাইম ম্যানেজমেন্ট, স্টুডেন্টের সাথে কন্টেন্ট ডেলিভারি এবং তার কমিউনিকেশন ক্যাপাসিটি, এই বিষয়গুলো সম্পর্কে আমাকে জাস্ট 2-একটা কমেন্টস করো দেখি র্যান্ডমলি। যে টপিকটা পড়াচ্ছেন ওই টপিকটাতে সম্পর্কে আমরা আগে থেকে একটু ধারণা ছিল, ওই জন্যই তো কোনো প্রশ্ন করলে সবাই অ্যান্সার দেয়। আমি এই কথাটি বলিনি। আমি তোমাদেরকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা হলো তোমার ম্যাডামকে তুমি এখন অ্যাসেস করছো, মূল্যায়ন করছো কি কি আঙ্গিকে, উনি তোমাদেরকে যা পড়ায় তুমি সেটা বুঝো কিনা, তোমাদের ক্লাসটা 10টায় যদি থাকে উনি 10টায় ক্লাসটা শুরু করতে পারে কিনা, তারপর ওনার ক্লাসটা 11টায় শেষ হয়ে যায়, এটা শেষ করতে হবে, এটাকে টাইম ম্যানেজমেন্ট বলে। যে সেটা উনি করে কিনা। তারপর এই যে আমি যে তোমাদেরকে কন্টিনিউয়াস কিছু ডেলিভারি দিচ্ছি এতে তোমরা মানে কি ফিল করছো, যে বোর ফিল করছো না ভালো লাগছে নাকি, মানে এই কমেন্টস গুলো আমি জানতে চাচ্ছি। ম্যাডাম আপনার ক্লাস থেকে এটুকু বুঝতে পারছি যে যে কোনো শব্দের মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ এবং তার সম্পর্কে খুব গভীরভাবে জানা, যেমন এডুকেশন, লার্নিং, টিচিং মেথড, এগুলো আমরা আগে থেকেই মানে পরিচিত ছিলাম, কিন্তু আপনার লেকচার থেকে আরো ডিপলি ভাবে জানতে পারছি যে এইসব যে কোনো বিষয় সম্পর্কে আরো ডিপলি জানা। এখানে তাহলে তোমার কমেন্টসটা হচ্ছে যে ম্যাডাম যে আরো সাবজেক্ট deeply ডেলিভারি দিচ্ছে সেটা আমাদের জন্য আন্ডারস্ট্যান্ডেবল। সংক্ষেপে এটা আন্ডারস্ট্যান্ডেবল, মেসেজটা হচ্ছে এই কথাটা কি এরকম? জি ম্যাডাম। আচ্ছা গুড, তাহলে বলো নেক্সট, বলো নেক্সট কমেন্টস। নেক্সট কমেন্টটা হচ্ছে আপনি যে কন্টেন্টটা আপনি সবার থেকে যে কোনো কিছু দুইজন একসাথে বলতেছি। ম্যাম একজন ম্যাম আপনার হ্যাঁ বলো দিয়া কি বলতে চাচ্ছ? আপনি ম্যাম আপনার লার্নিং সাদিয়া বলো আগে। হ্যাঁ ফার্স্টে সবাইকে ওই টপিক নিয়ে আমাদের কি ধারণা সেটা সবাইকে জিজ্ঞেস করেন, যেটা অনেক বেশি আমাদের জন্য মানে আমরা ফার্স্টে যা জানি সেটা ডেলিভার করি, তার আপনি সুন্দর করে বুঝিয়ে দেন। এই জিনিসটা অনেক ভালো লাগছে, যেটা মানে আমরা টু ওয়ে কমিউনিকেশনটা এখানে অনেক ভালোভাবে হচ্ছে। এর মানে তোমার ম্যাডাম কমিউনিকেট করতে পারছে স্টুডেন্টদের সাথে, এটা হচ্ছে কমেন্টস। ওকে নেক্সট, এখন কে বলতেছিল? হাবিবুল্লাহ। জি ম্যাম। ম্যাম আজকে আপনাদের যে কন্টেন্ট সম্পর্কে আপনি পড়াচ্ছেন সেই কন্টেন্টের সম্পর্কে আপনার সঠিক ধারণা আছে?
দ্যাট মিন্স তুমি বলতে চাচ্ছ তোমার টিচারের এখানে নলেজটা বেটার। জি ম্যাম। আচ্ছা, সব কিন্তু আমি পজিটিভ জানতে পারছি, আমাকে নেগেটিভ বলো, কোনো অসুবিধা নেই, তোমাদের কোনো ভয় নেই, নেগেটিভ বলতে পারো, কোনো ম্যাডাম আমার এখানে কোনো নেগেটিভ তো খুঁজে পাচ্ছি না ম্যাডাম, নেগেটিভ তো খুঁজে নেগেটিভটা পাচ্ছি না। একটা হচ্ছে পাও, যে আমি জানি। অনলাইন ক্লাসে যে মানে ব্রেনের খুব প্রেশার পড়ে ম্যাম, মানে এটা তো আমার চোখের কিছু প্রেশার করার তোমার নাই। মাথার প্রেশারে অনেক হয় মানে আচ্ছা, চোখের প্রেসার, ব্রেনের প্রেসার, তোমার টিচার কি করবে এই কালকে তো জায়গাটা? প্রায় 2 ঘন্টার মতো ক্লাস নিছেন। এই না, 2 ঘন্টা ক্লাস নিই নাই, 1.5 ঘন্টা ক্লাস নিই। ম্যাডাম সেক্ষেত্রে বোরিং লাগে। আচ্ছা শোনো, এটা তো আমার কিছু করার আছে, আমি কিন্তু ম্যাডাম তোমার সেক্ষেত্রে এই বোরিং লাগে। প্রশ্নটা করিনি। অ্যাসেসমেন্ট, তোমার কোর্স টিচারকে অ্যাসেস করতে বলছি আমি। তাহলে আমি একটা লিমিটেশন আমি তোমাদের কাছ থেকে খুঁজে পাই, সেটা কি? যেমন তোমরা আমাকে একটা লিমিটেশন বলতে পারতে যে ম্যাডাম আপনি যে কন্টেন্ট গুলো আমাদেরকে ডেলিভারি দিচ্ছেন একটু স্পিডে দিচ্ছেন, স্পিড বেশি এখানে, কথা ঠিক কিনা? না ম্যাডাম, না ম্যাম, তুলনামূলক কমই আছে, এর থেকেও বেশি স্পিডে পড়ে অভ্যস্ত। এর আগে আমরা এত স্পিডি লেকচার পাইছি যে আপনারটা ঠিক মনে হচ্ছে ম্যাম, এই কারণে আমরা এটা নেগেটিভলি নিই নাই। কারণ কি আমার যে ক্লাসগুলোর স্ট্রাকচার রয়েছে সেটা আমি সাধারণত, যেমন এই ব্লুমস টেক্সোনমি আমি 2 দিনে পড়াই, কিন্তু আমাকে এখন দেওয়া হয়েছে 1 দিনে। হ্যাঁ, যেমন লজ অফ লার্নিং আমি 2 দিনে পড়াই, সেখানে আমাকে 1 দিন দেওয়া হয়েছে, সেই কারণে আমি একটু দ্রুত টেনে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে জাস্ট রাস্তাগুলো দেখিয়ে দিলাম যে এইভাবে অ্যাসেস করতে হয়। তাহলে এই অপশনটা যদি যখন আমার ছাত্র এবং টিচারের থাকে, তখন কিন্তু দেখো আমি কিন্তু চাইবো, মানে টিচার, আমি দ্যাট মিনস এখানে টিচারকে বোঝাচ্ছি যে আমি কিন্তু চাইবো আমার বেস্ট পারফরমেন্স আমার স্টুডেন্টকে দেওয়ার জন্য। তাহলে তখন কি করছি, আমি ইমপ্রুভ করছি, আমার যে লিমিটেশনস গুলো তোমরা আমাকে ধরে দিতে পারো, তাহলে আমি কিন্তু ইমপ্রুভ করব। এবং তখন কিন্তু কি হয়, স্টুডেন্টও সতর্ক থাকে যে টিচারকে তো আমাকে অ্যাসেস করতে হবে, সে কিন্তু ক্লাসে তখন তার মনোযোগটা বেড়ে যায়। এই জন্যই বেঞ্জামিন এই অ্যারেঞ্জমেন্টে গিয়েছিলেন। আচ্ছা, নেক্সট স্লাইডে যাব আমি। এটা জাস্ট বেঞ্জামিন সম্পর্কে ধারণা দিয়েছে, এটা তোমাদের খুব বেশি জানার আমার মনে হয় ক্লাসরুমে বসে জানার দরকার নেই, তোমরা নেট থেকে নিয়ে এটা কালেক্ট করতে পারবে। আচ্ছা, নেক্সট। এটা খুব দরকার যে হোয়াই ইউজ ব্লুমস টেক্সোনমি। এবং তোমরা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলে তখন তো তোমরা ছোট ছিলে, বুঝতে পারোনি, বা কোভিড এর মধ্যে ছিলে। তোমরা যখন আসবে বিশ্ববিদ্যালয়ে একটি কথা শুনবে, হয়তো শুনেছো, হেকে প্রজেক্ট নাম শুনেছো? না ম্যাডাম। আচ্ছা, এটা হচ্ছে না ম্যাম। হায়ার এডুকেশনের যে কোয়ালিটি রয়েছে সেটার ইমপ্রুভমেন্টের জন্য একটি প্রজেক্ট। হায়ার এডুকেশন, নর্মাল এডুকেশন না, হায়ার এডুকেশন, দ্যাট মিনস বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে এডুকেশন রয়েছে সেটাকে ইমপ্রুভ করার জন্য তার কোয়ালিটি, নর্মাল এডুকেশন না, তার জাস্ট কোয়ালিটি, তোমাকে আমি কিন্তু এডুকেশন দিচ্ছি, কিন্তু কোয়ালিটি এডুকেশনকে এনশিওর করার জন্য একটি প্রজেক্ট, এটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে আমাদের ইউজিসির সহায়তায় বিশ্ববিদ্যালয়গুলো, সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই প্রজেক্টগুলো দেওয়া হয়েছে। এখানে শুধু একটি জিনিসই শেখানো হয়, একটি জিনিসই ট্রেনিং দেওয়া হয়, সেই জিনিস হচ্ছে কিভাবে তোমার ছাত্ররা তোমাকে অ্যাসেস করবে, ছাত্ররা টিচারকে কিভাবে অ্যাসেস করবে। অতএব টিচারকে যখন অ্যাসেস করতে হবে তখন কি টিচারের কেউ নিশ্চয়ই স্টুডেন্টকে অ্যাসেস করতে হবে। অতএব সেই জায়গাটি হচ্ছে কোশ্চেন, তোমাদের পরীক্ষার যে কোশ্চেনটি আমাদের রয়েছে সেই কোশ্চেনটাকে মডিফিকেশনে নিয়ে আসতে বলতেছে। অনেক রকমের স্টাইলটাকে চেঞ্জ করে, ইভালুয়েশন স্টাইল চেঞ্জ করেন এবং নিজে কি ইভালুয়েশনের মধ্যে নিয়ে আসেন, এটি কাজ চলছে। এবং এর জন্য কোটি কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের পেছনে। যাই হোক, তোমরাও ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবে। প্রজেক্টের নাম জানি কি বললেন?
আচ্ছা, এই জায়গাটি থেকে বেসিক পড়াশোনা আমাদের শুরু। অলরেডি আমরা 10:30 বাজিয়ে ফেলেছি। আচ্ছা, লার্নিং ডোমেইনস। ডোমেইনস মানে কি? এই যে লার্নিং যেটা রয়েছে এটার আসলে 3টা স্টেজ রয়েছে। কগনিটিভ ডোমেইন, সাইকোমোটর ডোমেইন এবং অ্যাফেক্টিভ ডোমেইন। কি কি বললাম? কগনিটিভ, সাইকোমোটর, অ্যাফেক্টিভ। তিনটা নাম আমার সাথে সাথে তোমরা বলো। কগনিটিভ, সাইকো শুধু নামটা সাইকোমোটর এফেক্টিভ। সাইকোমোটর এবং অ্যাফেক্টিভ ডোমেইন। কগনিটিভ বেসিক্যালি আসলে নলেজ লেভেল, হোয়াট উই নো, আমরা কি জানি, জাস্ট এই জিনিসটার আনসার দেয় কগনিটিভ ডোমেইন। কি বললাম? হোয়াট উই নো, এটার আনসার দেয়। এই যে দেখো সাদা করে দেয়া আছে হোয়াট উই নো, এটা হচ্ছে কগনিটিভ ডোমেইনের কাজ। সাইকোমোটর, সাইকোমোটর মানে কি? আমার নিউরন যে আছে এখানে কাজ করার সাথে জড়িত। কি বলেছি? হাউ উই ডু, কিভাবে আমরা কাজ করি, সেই কথাটি এখানে আমার আসবে। সাইকোমোটর, কিভাবে কাজ করি বা কাজের মাধ্যমে। যেমন গতকালকে তোমাদেরকে যখন আমি প্র্যাকটিক্যাল পড়াচ্ছিলাম বলেছিলাম যে এমন কিছু টিচিং এইড রয়েছে যেটা আমাকে হাতে কলমে করাতে হয়, তাহলে আমার লার্নিংটা বেড়ে যায়। সেটা হচ্ছে মানে যখনই তুমি হাতে কলমে স্পর্শ করে কিছু কাজ করবে তখন সেটা হচ্ছে সাইকোমোটর। নাম্বার 3 যেটি রয়েছে অ্যাফেক্টিভ ডোমেইন, হাউ উই ফিল, আমি কি ফিল করি। দ্যাট মিনস ওই যে আমার যে একটা চেঞ্জ আসছে, আমি বলেছিলাম না যে নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউডের চেঞ্জ। অ্যাটিটিউডের চেঞ্জটা হচ্ছে এমন চেঞ্জ যা তোমার ক্যারেক্টার যেটি রয়েছে বা তোমার আচার আচরণ যেটি রয়েছে, তোমার বিহেভিয়ার যেটি রয়েছে সেটির সাথে আত্মস্থ হয়ে যায়, সেটির সাথে মিশে যায়, তখন তোমাকে আর আলাদা করা যায় না। যেমন উদাহরণ হিসেবে আমি যদি বলি, যেমন এই যে আজকে বেঞ্জামিনের কথা আমরা জানলাম, জাস্ট নলেজ লেভেল। সাইকোমোটর কখন হবে? উনার এই নলেজটাকে যখন আমি অ্যাপ্লাই করব তখন হচ্ছে সাইকোমোটর। আর এফেক্টিভ কখন হবে? উনার এই নলেজ লেভেলটা আমি কন্টিনিউয়াস সমস্ত জায়গায় ব্যবহার করছি এবং এটাকে আমার কাছে কিছুই বলে মনে হচ্ছে না, এটা তো হ্যাঁ আমি খুব ভালো জানি এবং আমি 1 ঘন্টা এটার উপর লেকচারও দিতে পারছি, সেটা হচ্ছে তোমার এফেক্টিভ ডোমেইন। হ্যাঁ, তাহলে কগনিটিভ, সাইকোমোটর, এফেক্টিভ, জাস্ট ইনিশিয়াল আমরা কিছু কথাবার্তা জানলাম। নেক্সট স্লাইডে যাব আমি। আচ্ছা, এই যে 3টা ডোমেইনের কথা বললাম, জাস্ট এই কথাটাকে আবার এখানে আমরা হাইলাইটস করেছি। শুধুমাত্র আমরা এই 3টা কথাকেই হাইলাইট করব অনেকক্ষণ, কারণ এই 3টাই বেসিক পয়েন্ট আমার। এটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। কগনিটিভ মানে নলেজ, সাইকোমোটর মানে স্কিল, অ্যাফেক্টিভ ডোমেইন মানে অ্যাটিটিউডনাল চেঞ্জ। এখন আমার কিছুটা ডিটেলস আছে। সাইকোমোটর এবং অ্যাফেক্টিভ ডোমেইনকে ক্রস করে দাও, আমার জানার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র সাইকোমোটর এবং অ্যাফেক্টিভ এর নাম দুটো জানবো এবং দুটো কিসের সাথে রিলেটেড, একটা হচ্ছে আমার স্কিল আর একটা অ্যাটিটিউড। এই পর্যন্তই থেকে আমি শেষ। কিন্তু আমাকে ডিটেলস জানতে হবে কার কথা? এই কগনিটিভ ডোমেইনের কথা। এই যে কগনিটিভ ডোমেইন দেখতে পাচ্ছ, এটার মধ্যে আবার 6টা স্টেপ আছে। এই 6টা স্টেপ একদম মুখস্থ, ঝাড়া মুখস্থ করতে হবে। নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস এবং ইভালুয়েশন, এই স্টেপগুলো রয়েছে। এটা আমার বোঝানোর এখন কিছুই নাই, আমি নেক্সট স্লাইডে চলে যাব, তারপর আমি বলবো। কিন্তু এই 6টা পয়েন্ট তোমাকে মনে রাখতেই হবে। আচ্ছা দেখো, নলেজটাকে আমি সর্বনিচে দিয়েছি, তারপরে দেখো আস্তে আস্তে উপরে যে আমি ইভালুয়েশন স্টেপে গিয়েছি, আর কিচ্ছু না এখানে। এই যে কগনিটিভ ডোমেইনের কথা বললাম, এটার কাজ আসলে 1956 থেকে শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত চলছে। 2001 সালে এটার প্রথম রিভিশন হয়। 56 এ যেভাবে কাজ হয়েছিল তার পরবর্তীতে 2001-এ, এবং এই ব্লুমস টেক্সোনমির মানে উৎপত্তি বলো বা এটার কাজ খুব পুরাতন নয়, রিসেন্টলি এটা নিয়ে কাজ করা হচ্ছে, এরকম কথা। আচ্ছা, এখানে দেখো ডানে আমি একটি মেসেজ দিয়েছি, সেটা হচ্ছে লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস। এটা বলতে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি? নলেজের ওইখানে মানে থিঙ্কিং স্কিল না থাকলেও চলে মোটামুটি, কিন্তু এভালুয়েশন পর্যন্ত পৌঁছাইতে আমাদের
থিঙ্কিং স্কিলসটা বাড়াইতে হবে আমাদের। চিন্তাধারাটা বাড়বে আস্তে আস্তে। আচ্ছা, চিন্তাধারাটা বাড়বে, প্লাস এখানে আমি এই অ্যারোটা দিয়ে বোঝাতে চাচ্ছি নিচে যেগুলো রয়েছে এটা আসলে লোয়ার লেভেলের নলেজ বা লোয়ার লেভেলের থিঙ্কিং স্কিল এটা। আর যতই উপরের দিকে যাচ্ছি ততই আমার কি হয়ে যাচ্ছে, এই স্কিলটা আরো বেড়ে যাচ্ছে, হায়ার হচ্ছে। higher হচ্ছে। এইটুকুই বোঝাচ্ছে, আর কিছু না। এর মানে নিচে হচ্ছে লোয়ার, উপরে হচ্ছে হায়ার, এই কথাটাই। এখানে কি কোনো চেঞ্জ আছে? জি ম্যাডাম। কি চেঞ্জ? ম্যাম ইভালুয়েটিং এর আগে উপরে ক্রিয়েটিং আছে। আচ্ছা, ভালো কথা। এই চেঞ্জটাকে একটু মনে রাখো, তারপর আবার ক্লিয়ার করছি আমি। এখানে দেখো আমি কিছু দেওয়ার চেষ্টা করেছি। কি বোঝাতে চাচ্ছি? লোয়ার লেভেল থিঙ্কিং ঠিক আছে, হায়ার লেভেল থিঙ্কিং এই জায়গাটিতেও ঠিক আছে, শুধুমাত্র দুটো জায়গায় চেঞ্জ হয়ে গিয়েছে। ম্যাম নলেজ ছিল এখানে রিমেম্বারিং। হ্যাঁ, আর ওইখানে আমার কি ছিল, ইভ্যালুয়েটিং ছিল পরে। এই জন্যই এটাকে এখন বলা হয় ব্লুমস ট্যাক্সোনমি কি রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমি। বোঝা গেল? লুমেরি তার একজন ফর্মার স্টুডেন্ট, লরিন আসলে কাজ করেছে, কিন্তু ছাত্র কাজ করে এটা ডেভেলপ করেছে, এটাকে জাস্ট মডিফিকেশনে নিয়ে এসেছে। কিন্তু ছাত্র কি করেছে, বলছে যে না, এটা যেহেতু আমি যদিও আমি ডেভেলপ করেছি, কিন্তু এটা আমি আমার টিচারের নামটাই দিতে চাই। এই কারণে পরবর্তীতে উনি এটাকে নাম ব্লুমস ট্যাক্সোনমি রেখেছেন, কিন্তু রিভাইজড এটাকে উনি কি নাম দিয়েছেন পরবর্তীতে, রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমি। তো বর্তমানে যে ট্যাক্সোনমিটি রয়েছে ব্লুমসের, এটা আসলে রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমি। তোমাদের তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি কোন জায়গাটিতে রয়েছে? জাস্ট এই ক্রিয়েটিং লেভেল এবং ইভালুয়েশন লেভেল এবং রিমেম্বারিং লেভেলে এই জায়গাটিতে রয়েছে, আর বাকি মাঝখানের জায়গা কিন্তু সব ঠিক আছে। ম্যাম আন্ডারস্ট্যান্ডিং ও তো চেঞ্জ হয়েছে। এই যে আসতেছি আর একটু ক্লিয়ার করছি আমি। এই যে দেখো, এখন ক্লিয়ার বেশি, ঠিক না? জি ম্যাডাম। পিকটা নাও, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু আসে এটা। যাবো নেক্সট স্লাইডে। না ম্যাম, নলেজ আর রিমেম্বারিং এই দুইটা কি সেম জিনিস? সেম আমি বলবো না, মানে কনসেপ্টগত দিক থেকে একই জিনিস। ম্যাম তীর চিহ্ন একটার দ্বারা আর একটার দ্বারা কি বুঝাইছে? জাস্ট আগের গুলো ঠিক আছে, উপরের দুটো দেখো শুধু ক্রস করেছে, এই জায়গাটিতে শুধু চেঞ্জ হয়েছে। ম্যাম এটা চেঞ্জ করলো কেন? আচ্ছা, চেঞ্জ করলো কেন এটা আমি তোমাকে একটু বোঝাই। বলতে চাচ্ছে যে সিনথেসিস বেসিক্যালি আসলে ক্রিয়েটিং, ইভালুয়েটিংটা মানে ইভালুয়েশন। তুমি একটু জাস্ট চিন্তা করো, তুমি যখন কোনো জিনিসকে ইভালুয়েট করতে পারবে, ইভালুয়েট করার ক্যাপাসিটি তোমার তৈরি হবে, পরবর্তীতে কিন্তু তুমি একটা ক্রিয়েট করছো একটা জিনিস। এখন উনি বলতে চাচ্ছে যে নতুন জিনিস একটা ক্রিয়েট করে ইভালুয়েশনে আমি যেতে পারি না, আমি আগে কি করব, ইভালুয়েট করব, তারপর ক্রিয়েটিং এ যাব। ইভালুয়েট ব্যাপারটা কি? হ্যাঁ, বলো। ইভালুয়েট ব্যাপারটা কি? ইভালুয়েট ব্যাপারটা হচ্ছে, ধরো তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম, ইভালুয়েট দ্য ওয়েদার সিচুয়েশন অফ রংপুর ডিস্ট্রিক্ট। ধরো তোমাকে আমি এই ধরনের একটা কোশ্চেন দিলাম যে তুমি ইভালুয়েট করো রংপুর ডিস্ট্রিক্টের যে ওয়েদার রয়েছে সে ওয়েদার নিয়ে। তখন তুমি কি করবে, ইভালুয়েশনে তুমি যদি যেতে চাও তখন কি ভাবে তুমি তাকে ইভালুয়েট করতে পারো, বলো তো দেখি। এই কথাটাই তুমি বলো যে তুমি ইভালুয়েট করতে চাও ওয়েদার কন্ডিশনটাকে, তুমি তখন কি কাজ করবে? অনেক শীত, তারপর মানে টেম্পারেচার হচ্ছে কেমন, তারপরে হচ্ছে মানে এই ধরনের কিছু এগুলাই। আচ্ছা, টেম্পারেচার কেমন, মানে শীতের ফিলিংস কেমন, সেটাই তুমি দেখ। আচ্ছা, আর কি দেখবে? হিউমিডিটি, তারপর সানশাইন। আচ্ছা, সানশাইন। তুমি যা দেখছো, না শুনো, তুমি যা দেখছো অলরেডি কিন্তু এই জিনিসগুলো কনক্রিট বা তুমি আগের জায়গা থেকে জেনেছো। দেখো,
হিউমিডিটি বলো ইত্যাদি। কিন্তু তুমি তো এই কথাটি বললে না আমাকে। এই যে যখনই আমি ওই জায়গাটি থেকে ইভালুয়েশনে যাব, হিউম্যান বিং, নর্মাল যে হিউম্যান বিং রয়েছে তাদের শেয়ারিংটা কি, তাদের ওপিনিয়নটা কি, তুমি সেটাকে কোট করবে। কোট করে তারপর তুমি কি করছো, নিজে একটা প্যারা তুমি করবে যে আমি পারিপার্শ্বিক যে বিবেচনায় দেখা গেছে এই জায়গাটা শীতের বা আবহাওয়ার এরকম হওয়ার কারণ হলো যেহেতু সে বর্ডারে রয়েছে এবং ওই জায়গা থেকে এই সময় বায়ুটা আসছে। জাস্ট ওই সময়টাকে কেন্দ্রবিন্দু করে তুমি জাস্ট একটা ইভালুয়েশন করা, এটা হচ্ছে ইভালুয়েশন। আরো তোমাদের ক্লিয়ার হবে, এখানে আমি কিছু অ্যাকশন ভার্ব ইউজ করব। এই স্টেপ সিনথেসিসটা কি? আসতেছি, একটার পর একটা আমি আসবো। আমি জাস্ট হ্যাঁ বলো। এই পর্যায়টা যে তৈরি করা হয়েছে এটা কি সব মানুষের ক্ষেত্রে সঠিক নাকি শুধু টিচার আর লার্নারদের ক্ষেত্রে শুধু এটা? তোমার সমস্ত লার্নারদের ক্ষেত্রে। এখন লার্নার কারা? প্রতিটি ব্যক্তি এক একটা জায়গায় এক একজন লার্নার, প্রতিটা ব্যক্তি। এবং বেসিক্যালি এই লার্নারদেরকে মেনশন করা হয়েছে তুমি যখন ক্লাসরুম সিচুয়েশন যেটি রয়েছে সেই ক্লাসরুম সিচুয়েশনে লার্নারদেরকে এখানে আসলে হাইলাইট করা হয়েছে। ওকে ম্যাম। ম্যাডাম ওয়ার্ডগুলো একটু অন্যরকম করে দাও, একই জিনিস। হ্যাঁ, আমি আসবো, আমি পরের স্লাইডটায় আসবো। ওই অ্যাকশন ভার্বগুলো দেখলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। জি ম্যাডাম। দেখো নিচের জায়গাটিতে আমি কি বোঝাতে চাচ্ছি, জাস্ট সাপোর্ট এন্ড বিল্ড ফান্ডামেন্টাল কনসেপ্ট। তুমি এখানে তুমি কি করছো, জাস্ট ফান্ডামেন্টাল নলেজ, তোমার নলেজ যেটা রয়েছে সেখান থেকে তুমি দিচ্ছ, জাস্ট রিমেম্বারিং করছো, কম্প্রিহেনশন বা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসছো। এক্সপ্লোর, এক্সপ্লোর এখানে আমরা এই অ্যানালাইজ বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে এক্সপ্লোর ভার্বটা ব্যবহার করব। এবং উপরের যেটা রয়েছে তুমি নতুন জিনিস কিন্তু এখানে দিচ্ছ, কারণ রংপুরের ওয়েদারের সাথে তুমি ময়মনসিং এর ওয়েদারকে একই জিনিস দিয়ে তোমাকে গুলাতে পারবে না। তোমাকে ওইখানে অবস্থান করে ওই সিচুয়েশনে অ্যানালাইসিস করে তোমাকে জাস্ট ওই জায়গার জিনিসটাই দিতে হবে। এই জায়গার দুটো রয়েছে আমার ক্রিয়েটিং এবং ইভালুয়েশন স্টেজে। দেখো প্রত্যেকটার জন্য আলাদা করেছি আমি। নিচের দুটোর জন্য জাস্ট কনসেপ্ট, মাঝখানে দুটোর জন্য এক্সপ্লোর, এখানে মিনিমাম একটা ব্যাখ্যা আসবে, আর উপরেরটার জন্য কি রয়েছে, নিউ থিঙ্ক। জাস্ট এখানে আমরা নর্মাল বলেছি, লোয়ার লেভেল এবং হায়ার লেভেলের লার্নিং। জাস্ট এখানে আমরা কিছু বেসিক থেকে উপরের দিকে যাচ্ছি, এটা আমি বোঝানোর চেষ্টা করেছি। এই জায়গাটি, এটি খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটি যদি বুঝো তোমাদের ওই কোশ্চেন গুলো কিছুটা ক্লিয়ার হবে। আচ্ছা, রিমেম্বারিং এটা বলতে কি বোঝাচ্ছে, জাস্ট তোমার মেমোরিতে কি ছিল সেই রিলেটেড ইনফরমেশন। তোমাদেরকে প্রথমে যে আমি কোশ্চেনটা করেছিলাম যে তোমরা পরীক্ষায় কি কি কোশ্চেন দাও, সেই জিনিসগুলো এই জিনিসে এসেছে, কিছুটা এসেছে। রিকল, জাস্ট রিকল করা। আন্ডারস্ট্যান্ডিং কি, কোনো জিনিসের মিনিংটা কি, বা জাস্ট ট্রান্সলেশন করা, এই ধরনের কিছু অ্যাকশন ভার্ব আমরা এখানে ব্যবহার করে এই কাজটা করে থাকি। অ্যাপ্লাইং যদি আমি যদি কোনো কোশ্চেন করে থাকি, তখন তোমরা কি কখনো রিপোর্ট লিখেছো কোনো জিনিসের? আচ্ছা, তখন বলি না একটা অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট লিখতে বলি কিনা বলো। আচ্ছা, ওই অ্যাবস্ট্রাক্টে কি থাকে, জাস্ট কম্প্রিহেন্সিভ একটা আইডিয়া থাকে। কিরকম সে কম্প্রিহেন্সিভ আইডিয়াটা থাকে, তুমি কি কাজ করছো এবং সেটার অবজেক্টিভ কি এবং কিভাবে করছো, এটার আউটপুট কি, ফাইনাল একটা ডিসিশন থাকে। এই যে দেখো এই ছোট্ট আমরা বলি যে 200 ওয়ার্ড বা 300 ওয়ার্ডের মধ্যে তুমি এটা শেষ করো, তো তুমি দেখা গেল যে বেসিক্যালি 15 পাতা বা 20 পাতার একটা রিপোর্ট লিখেছো, সেটাকে আমি বলতে চাচ্ছি যে 300 ওয়ার্ডের মধ্যে তুমি শেষ করো। অতএব তোমাকে এখানে এমন ভাবে জিনিসটা দেয়া থাকে যে একটা সিচুয়েশন সম্পর্কে জাস্ট অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লাই দিক যেগুলো রয়েছে সেই জিনিসগুলো এখানে আমরা অ্যাপ্লাই করে থাকি এবং এখানে সেই ধরনের অ্যাকশন ভার্বগুলো আমরা ইউজ করব। অ্যানালাইজিং এবং ইভালুয়েশন, লাস্ট পয়েন্টটা হচ্ছে ক্রিয়েটিং। অ্যানালাইজিং এ দেখো আমরা কি করেছি, জাস্ট রিলেশনশিপ তৈরি করি এই ধরনের। আর ইভালুয়েটিং এ আমরা কি করছি, একটা ডিসিশন নিচ্ছি। ক্রিয়েটিং এ তুমি একদম নতুন একটা আইডিয়া, এই কথাটা তোমরা শুনেছো কিনা,
যে পলিসি মেকারদের পলিসি কিন্তু জাস্ট নতুন একটি আইডিয়া, পলিসি কিন্তু পুরাতন কোনো আইডিয়া না। পলিসি মেকাররা কি করছে, এই পলিসিটা দেয়। পলিসি যদি আমরা না দেয় বা নতুন না হয় তাহলে কিন্তু সেটাকে পলিসি বলবো না। এই পলিসি লেভেলটা হচ্ছে আমার এই ক্রিয়েটিং লেভেল, মানে একেবারেই নতুন কিছু দিচ্ছে, আমাকে জেনারেট করছে এবং নতুন একটা জিনিস আমি ইন্ট্রোডিউস করাতে চাই। আর ইভালুয়েটিংটা হচ্ছে জাস্ট আমি ইভালুয়েশন করলাম, সেখান থেকে একটা অ্যাকশন রিলেটেড কোনো ডিসিশন আমি নিচ্ছি যে না হ্যাঁ জাজমেন্ট করেছি, ওর অবস্থানটা ভালো, গুড, এ ধরনের আমাদের একটা আসে। আর ক্রিয়েটিং যদি করতে, এই যে ভালো আমি বলেছি, তাহলে ভালোকে সাইন আমি কিভাবে বলতে পারি, যে ধরো সে যদি 10-এ 9 পেয়েছে, তখন বলবো যে এটা হচ্ছে যে 10-এ যে 10 ফিক্সড করলাম, এটা হচ্ছে ক্রিয়েটিং একটা সিচুয়েশন, যে নতুন একটা জিনিস আমি এখানে প্রডিউস করেছি, যে তাহলে আমার কি হলো, এটা হচ্ছে ক্রিয়েটিং, নতুন, একেবারেই নতুন। আর ইভালুয়েশনটা হচ্ছে কি, হ্যাঁ ইভালুয়েট করলাম, সেখান থেকে আমি একটা জাস্ট জাজমেন্টে গিয়েছি, কোন একটা অ্যাকশন ভার্ব আমি এখানে ব্যবহার করব। আমাকে এখানে আবার একটু পূর্বের ট্রেডিশনাল সিস্টেমে ফিরে যেতে হবে। কিরকম সেটি? বেঞ্জামিনের কথা অবশ্যই আমার মাথায় থাকবে, কিন্তু আমি আবার সমস্ত স্টুডেন্টকে, এখন আমার আছে 283 জন স্টুডেন্ট, 83 জন স্টুডেন্টকেই বলবো আমার এই ফুলের পাপড়িগুলোকে মুখস্থ করতে হবে। এটা আবার কেমন বললেন ম্যাডাম, সারাদিন পড়াশোনা করায় আপনি বেঞ্জামিন ব্লুম পড়ায় বললেন যে থিঙ্কিং করার জন্য, সিনথেসিস করার জন্য, আর এটা আপনি আমাকে এখন মুখস্থ করতে বলতেছেন? হ্যাঁ, আমি তোমাকে এখন ম্যাডাম এটাকে সব মুখস্থ করা লাগবে? না, সব না, 2-1টা করে দিলে হবে না? জাস্ট এট লিস্ট 2টা থেকে 3টা। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা শুনো, নলেজ লেভেলটা হচ্ছে এরকম একটা লেভেল, তুমি যদি না শিখো, না এটাকে বোঝার চেষ্টা করো, বা তোমার নিজের মাঝখানে রপ্ত না করো, কখনোই তোমার সিনথেসিস বা কখনোই তোমার ইভালুয়েশন বা কখনোই তোমার ক্রিয়েশন হবে না। এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ, যে তোমাকে এটা বুঝতেই হবে, তোমাকে মনে রাখতেই হবে, তাহলেই তুমি উপরের স্টেপে যেতে পারবে। যত বেঞ্জামিন যত কথাই বলুক না কেন, আমি তোমাকে যত কথাই বলি না কেন। আমার কথা কি বোঝা গেল? হ্যাঁ, সেটার কম বেশি। এবং আমরা যে একটা সিস্টেমে এখন ছাত্রদেরকে ইভালুয়েশন করি, সেই জায়গাটিতে না। তোমরা যদি একটু দেখো, তোমরাই আমাকে বলেছো এই রিমেম্বার স্টেজ যেটি রয়েছে, আমরা স্টুডেন্ট জিজ্ঞাসা করি বা কোশ্চেন দেই, রাইট ডাউন বা লিস্ট ডাউন বা ডেসক্রাইব, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন করি না আমরা। আমরা কি এই ধরনের দেখো কোশ্চেন করি কিনা, যে রিকমেন্ড সামথিং বা জাস্টিফাই ইউর আনসার, why you prioritize this session বা this question বা this chapter বা this idea, এই ধরনের কিছু দেই না। আমরা স্রেফ কি দিচ্ছি, এই রিমেম্বার এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলে থাকছে। 2-1টা কোশ্চেন আমাদের থাকে অ্যাপ্লাই লেভেলে, অ্যানালাইজেও খুব একটা বেশি যায় না, জাস্ট রিমেম্বার এবং আন্ডারস্ট্যান্ডিং 80% আমাদের কোশ্চেন এই 2 লেভেলের মধ্যে থাকে। অতএব এই জায়গাটিকে ইমপ্রুভ করার জন্য, বের হয়ে আসার জন্য বলতে চাচ্ছে যে আপনারা এই জায়গাটিকে অ্যাপ্লাই করেন স্টুডেন্টকে ইভালুয়েশন করার জন্য, আর কিচ্ছু না। ম্যাডাম ক্রিয়েটিভ টাইপ প্রশ্নে অ্যান্সার দেওয়ার জন্য তো ম্যাডাম আমাদেরও পর্যাপ্ত সময় এবং সুযোগ সুবিধা দরকার। আমরা এখন মানে সবকিছু তো ম্যাডাম হয় না, এখন প্রতিদিন 3টা-4টা করে ক্লাস করে ক্রিয়েটিভ টাইপের দেওয়া। আমি না তোমার কথা না ভালো করে বুঝতে পারিনি, তোমার কোশ্চেনটা কি ছিল? ম্যাডাম ক্রিয়েটিভ উত্তর দেওয়ার জন্য ম্যাডাম তো আমাদেরও মানে সেরকম প্রিপারেশন নেওয়া বা নিজেকে রেডি করা। হ্যাঁ, তুমি ভালো কথা বলেছো, যে ক্রিয়েটিভ হতে হলে তোমাকে সময় সুযোগ দিতে হবে। আমাকে এই কথাটা কে শেয়ার করছো আমি একটু দেখতে চাচ্ছিলাম, কে বলছো? তানভীর, জি ম্যাডাম। ঠিক না? আচ্ছা তানভীর, একদম সত্যি কথা বলবে, রাগঢাক করে কথা বলার দরকার নেই। অ্যাজ এ স্টুডেন্ট, তুমি বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েটের কথা ভুলে যাও, অ্যাজ এ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে আমি তোমাকে বলছি, তুমি তোমার পড়াশোনায়, জাস্ট পড়াশোনায় কয় ঘন্টা, ক্লাস ব্যতীত পড়াশোনায় কয় ঘন্টা সময় দাও? ম্যাডাম সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা। তুমি পড়াশোনায় সময় দাও 2 থেকে 3 ঘন্টা ক্লাস ছাড়া? জি ম্যাডাম।
তাহলে আমি তোমার জন্য আজকে একটা রিকমেন্ডেশন করতে পারি। সে কি রিকমেন্ড করতে পারি? তুমি বিশ্ববিদ্যালয়ের 1 থেকে 3 এর মধ্যে তোমার পজিশন থাকবে, তুমি আমার কাছ থেকে আজকে লিখে নাও। তুমি যদি স্রেফ 3 ঘন্টা সময় পড়াশোনার জন্য ব্যয় করে থাকো, ম্যাডাম আমি জানি না তোমার টার্গেট কি এবং তোমার রেজাল্ট কি আমি জানি না, এবং তুমি কেমন স্টুডেন্ট আমি সেটাও জানি না, কিন্তু এটা আমি তোমাকে রিকমেন্ড করতে পারি। তুমি কি মনে করো আমার এই কথাটি আমি ইনভ্যালিড কোনো কথা বললাম? না ম্যাডাম। আচ্ছা, তানভীরকে বাদ দিয়ে আমি এখন আমার বাকি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি। তোমরা ফ্রিকোয়েন্টলি 2-1 আমাকে আনসার দাও, সময় খুব বেশি নাই। ক্লাস ব্যতীত তোমরা পড়াশোনায় কত ঘন্টা সময় দাও নিজেকে? আমি সপ্তাহে 2 থেকে 3 ঘন্টা। হ্যাঁ, সপ্তাহে 2 থেকে 3 ঘন্টা, এর মানে পার ডে কোন দিন পড়ছি ভুলে গেছি। ভুলে গিয়েছো। এটা হচ্ছে রিয়েলিটি, এটা হচ্ছে বর্তমান স্টুডেন্টের, আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের। এবং এই ছাত্রটি যখন আমার ইন্টারমিডিয়েটে ছিল সে তখন 10 থেকে 12 ঘন্টা সময় পড়াশোনায় থাকতো। কথা ঠিক কিনা বলো? জি ম্যাডাম। তাহলে হ্যাঁ, না তাহলে তুমি যখন ইন্টারমিডিয়েট থেকে বিশ্ববিদ্যালয়ে আসলে জাস্ট 1টা বছরের একটা গ্যাপ তোমার মাঝখানে, তুমি তো এখনো স্টুডেন্ট, তুমি এখনো চাকরিতে যাওনি, তুমি এখনো কিছু খুঁজে পাচ্ছ না, তাহলে তোমার কেন পড়াশোনা এই গ্যাপটা হবে? তুমি যদি পড়াশোনা না করো, তুমি যদি নলেজ আহরণ না করো, তোমার ক্রিয়েটিভিটি জন্মাবে কিভাবে? ক্রিয়েটিভিটি কখনো একা একা জন্মায় না। ম্যাম আমার একটা কোশ্চেন আছে, শিওর, পার্সোনাল অপিনিয়ন। অবশ্যই। মানে ম্যাম পড়াশোনা ম্যাম করতেছি, কিন্তু ম্যাম হচ্ছে একটা জিনিস নিয়ে নেটে সার্চ বা অন্য কিছু থিঙ্কিং বা সার্চিং করার জন্য ম্যাম টাইমটা বেশি লাগে। এটার মানে ম্যাম কি করা যায়? এটা কি করা যায়? আমি কিন্তু আবারও ফিরে আসব। তুমি এই সার্চিং এর জন্য, পড়াশোনার সার্চিং এর জন্য কতক্ষণ সময় ব্যয় করো? ম্যাম একটা টপিক মনে করেন যে ম্যাম একটা লেকচার টপিক শেষ করতে করতে ম্যাম অ্যাবাউট ম্যাম 3 থেকে 4 ঘন্টা লেগে যায় সার্চিং বা সবকিছু নিজের মতো করে সাজাইতে। নিজের মতো করে সাজাতে। আচ্ছা, আমি তোমাকে একটু এখানে গাইডলাইন হিসেবে আমি এভাবে একটু শেয়ার করতে চাই। আমি কিন্তু ক্লাস টাইমটাকে বাইরে রেখেছি। আমি জানি এখন তোমাদের অনেক ক্লাসের চাপ, কিন্তু ক্লাসের চাপ বেশি দিন থাকবে না, অল্প কিছুদিন থাকবে। ক্লাস টাইম যখন তোমার শেষ হয়ে যাবে তখন স্রেফ আজকে যে ক্লাস টাইম তোমাদেরকে নিয়েছি ব্লুমস টেক্সোনমি, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই তোমরা আমার এই ব্লুমস টেক্সোনমির জন্য 15 মিনিট ব্যয় করবে ইন্টারনেটে, জাস্ট 15 মিনিট। তবে 15 মিনিট ব্যয় করার আগে আমার স্লাইডগুলো তোমাকে একবার রিডিং দিতে হবে, অ্যাটলিস্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে তোমাকে বুঝতে হবে যে ম্যাডাম কি পড়িয়েছেন। মুখস্থ করতে আমি বলছি না, কিন্তু আমি জাস্ট বলছি যে জাস্ট রিডিং একটা দিতে হবে। তারপর তুমি 15 মিনিট সময় ইন্টারনেটে দাও, তারপর আমি নেক্সট ক্লাসে তোমাদের রিঅ্যাকশন জিজ্ঞাসা করব। ম্যাম এই 5 মিনিটে তো রিডিং পড়া হয় না। আমার স্লাইডগুলো তোমার 5 মিনিটে পড়া হবে না? না ম্যাম, একটা করেও যদি রিডিং পড়তে লাগে, একটা করে স্লাইড শেষ করতে যদি 2 মিনিটও ধরি, যদি আপনি 15টা স্লাইড পড়ান তাও তো 30 মিনিট লাগে। তুমি কি পড়বে আমি জানি না, আমি কিন্তু মুখস্থ করতে বলি নাই, স্রেফ আমার ক্লাসটাকে একটা রিডিং দেওয়ার জন্য, জাস্ট ম্যাডাম কি বলেছিল সেটাকে একটু চিন্তা করে দেখার জন্য। 5 মিনিটের বেশি লাগার কথা না, লাগার কথা না, লাগার কথা না। জি ম্যাম। লাগবে না। এখন তুমি যদি 5 বসে মিনিটও লাগে না ম্যাডাম, 2-3 মিনিটেই হয়ে যায়। শিওর তুমি যদি এখন চিন্তা করো লিস্ট মানে কি, এটা কি কাপড়ের লিস্ট না পড়াশোনার লিস্ট না প্রশ্নের লিস্ট, এইভাবে যদি চিন্তা করো তাহলে কিন্তু হবে না। তোমাকে স্রেফ আমি বলেছি আমি যে ক্লাসটা নিয়েছি এটাকে জাস্ট একটা রিভাইজ দাও, একটা রিডিং দাও, স্রেফ 5 মিনিট, বেশি দরকার নাই। তুমি 5 মিনিট পরে তুমি 15 মিনিট তোমার এই বেঞ্জামিনের উপর তুমি সময় দাও ইন্টারনেটে। তারপরে আমি ফিডব্যাক তোমাকে জিজ্ঞাসা করবো, কি ফিডব্যাক আসবে আমি জানি না, আমি শুধু তোমাদের কাছ থেকে শেয়ার করতে চাই তোমরা কি জানতে পারো, কতটুকু অ্যাসেস হয়েছে। হ্যাঁ, আমি জানি না কয়টা বাজে। আমার একটা কথা বলার আছে। শিওর ম্যাম টাইম। ম্যাম এই যে বললেন যে ইন্টারে আমরা 8 থেকে 10 ঘন্টা পড়ছি রেগুলার, কিন্তু এখন এসে 2-3 ঘন্টাও আমাদের হয় না ম্যাম। 2-3 ঘন্টা না, শোনো তোমাকে আমি একটু স্টপ করে দিচ্ছি। আমার অ্যাসেসমেন্ট গড়ে আমার এখন কোন স্টুডেন্ট একদম এভাবে আমি বলতে পারি ক্লাস ব্যতীত, প্র্যাকটিক্যাল নোটবুক ব্যতীত তার পড়ার জন্য 1 ঘন্টা সময় দেয় পার ডে, এই রেকর্ড আমার নাই। মেয়েরা বাদ, মেয়ে স্টুডেন্ট বাদ আমার এখানে। হ্যাঁ বলো এখন। ম্যাডাম কারেক্ট। থাকলেও আমরা অনেক সময় পারি না, এটার জন্য আমাদের পরিবেশটা অনেকাংশে দায়ী ম্যাম। আমি তোমার সাথে 100% একমত। সিনিয়র মানে শুরু থেকে বলে দিচ্ছে যে ভার্সিটিতে ওঠো, কোনো পড়াশোনা নাই, এই জন্য ম্যাম ওইখান থেকে হচ্ছে ব্রেন ওয়াশ হয়ে গেছে। আচ্ছা, এই যে তুমি আজকে তুষার, তুমি আজকে আর একটা কি মার্জান না কি জানি কাকে আমি দেখতে পাচ্ছি আমি জানি না,
তুমি কি সিনিয়র হবা না একদিন? তুমি কি জি তখন ম্যাম। তোমার ছোট ভাইকে বলবা এই কথা? না ম্যাম, কোনোদিনই বলবো না। ম্যাম আমরা এখন থেকেই বলি যে যে বলে যে ভার্সিটিতে উঠে পড়াশোনা নাই, হ্যাঁ তাকে ধরে হ্যাঁ। বাঁধে মারা উচিত। বিশ্ববিদ্যালয়টা হচ্ছে পড়াশোনার বড় জায়গা, পড়াশোনার ক্ষেত্র বেশি। হ্যাঁ, বলো। ম্যাম আমাদেরকে মিসগাইড করা হয়েছে ম্যাম ম্যাম। আপনার একটা পেয়েছি ম্যাম, এক তোমার স্টুডেন্ট পেয়েছি। কথা বোঝা যাচ্ছে না, বোঝাচ্ছে না। ম্যাম আমি একটা ম্যাম কথা বলি। আপনার কথার ব্যতিক্রম একটা স্টুডেন্ট পেয়েছি। কি স্টুডেন্ট পেয়েছো? ম্যাম আমার রুমমেট ডেইলি 4 থেকে 4.5 ঘন্টা পড়ে। 4 থেকে কয় ঘন্টা পরে? প্র্যাকটিক্যাল বাদে 4.5 ঘন্টা। সে কোন ইয়ারে পড়ে? কোন ইয়ারে পড়ে? লেভেল 2 এর। লেভেল 2 এ পড়ে। তার রেজাল্ট কি? লেভেল 2 সেমিস্টার রেজাল্ট ম্যাম এগ্রিকালচার ফ্যাকাল্টিতে 5th হয়েছিল যৌথভাবে। আচ্ছা, যৌথভাবে ফিট হয়েছে। 4 ঘন্টা যদি পড়ে থাকে আমি জানি না এত পড়ার দরকার আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তবে আমি বললাম তো, তোমরা যদি স্রেফ 1 ঘন্টা করে যদি পড়ো, আজকে তোমরা যারা আমার এই সাথে কথা বলছো বা কথা বলার ইচ্ছা পোষণ করছো, তোমরা একটা সাদা কাগজে লিখে রাখতে পারো ডেট সহ, ভবিষ্যতে যখন তোমাদের সাথে আমার দেখা হবে আমার কাছে সিগনেচার নিয়ে যাও। কেউ যদি রেগুলার 1 ঘন্টা টেবিলে বসে পড়াশোনা করে, তাকে ভবিষ্যতে পেছন ফিরে তাকাতে হবে না। পেছন ফিরে বলতে আমি বুঝাচ্ছি যে তুমি নষ্ট হয়ে যাবে না, তুমি একটা জায়গায় জীবনে নিজেকে এস্টাবলিশ করতে পারবেই। এইটুকু আমার কাছ থেকে তুমি এনশিওর নিতে পারো, এইটুকু আমি তোমাকে বলতে পারি। আমি কয়েক শত ঘন্টার পড়া জমা হয়ে গেছে। হ্যাঁ, দরকার নাই, তুমি আজকে থেকে শুরু করো। তোমার আমি কি লাস্ট ক্লাস কি বলেছিলাম যে তোমার বিন্দুটা হচ্ছে তোমার প্রিভিয়াস স্টেজ, আর সাদা জায়গাটা হচ্ছে একটা হোয়াইট বোর্ডের তোমার হলো ভবিষ্যৎ। অতএব তুমি আজকে থেকে শুরু করো, এরপরেও করবা না, বুঝছো? জি ম্যাডাম। যাই হোক, তোমাদের ক্লাস টাইম আমি জানি না। হ্যাঁ না ম্যাম, ইনশাআল্লাহ করব। ট্রাই করব ইনশাআল্লাহ। আচ্ছা, যদি করো, এই যে আমার আজকে সময়ের যে ক্লাস নিলাম, আমি ক্লাসে কি পড়াতে পেরেছি আমি জানি না, ক্লাস থেকে তোমাদের পড়া কতটুকু কাজে লাগবে জানি না, কিন্তু কেউ যদি আমার এই একটা কথা মানো, সেটাই আমার কাজে লাগবে, সেটাই অ্যাচিভমেন্ট অ্যাজ এ টিচার হিসাবে আমি মনে করি। জি ম্যাডাম। আচ্ছা, যাই হোক, তোমরা ভালো থাকো সবাই, পড়াশোনা করো, এটাই আমি চাই, সবসময় আমি এটাই চাই। এবং এটা তো তোমরা জানো যে বাবা মার পরে যে একজন ব্যক্তির ভালো চায় একমাত্র নেক্সট ম্যানটাকে টিচার। অতএব একজন টিচার কখনো চাইবে না তার স্টুডেন্টরা খারাপ হয়ে যাক, পড়াশোনা থেকে বঞ্চিত হোক। তোমাদের নেক্সট ক্লাস আছে, আমি সময় নিতে চাচ্ছি না, আমি জানি না কয়টা বাজে, আমি কয়েকবার বলেছি নেক্সট ক্লাস কি ক্লাস? ম্যাম নেক্সট ক্লাস এখনো শুরু হবে না, 11টা বেজে গেছে। হ্যাঁ, সেজন্য আমি স্টপ করে দিচ্ছি স্লাইড। এখানে যেমন একটা কোশ্চেন ছিল। ও শিওর, হ্যাঁ বলো। ম্যাডাম আমরা যখন মানে কোথাও সার্চ দিই কোন একটা বিষয় জানার সম্পর্কে অনেকগুলো আসে ম্যাডাম, এগুলোর মধ্যে বুঝতে পারি না ম্যাডাম কোনটা মানে হচ্ছে সার্চ দিব, দিয়ে অনেক টাইম ওয়েস্ট হয়। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি, ব্লুমস টেক্সোনমি। তোমরা যদি আজকে সার্চ দাও, প্রথমে যেটা পাবে উইকিপিডিয়া পাবে, বা তোমাকে এখানে একটু বুঝতে হবে যে কোন জায়গাটিতে তুমি ঢুকবে। অনেক মেসেজ থাকে, প্রথম দিকে যে মেসেজগুলো থাকে সেগুলোই আসলে বেসিক। তুমি জাস্ট একটা করে ক্লিক দিলেই তো কয়েক সেকেন্ডের মধ্যে তুমি বুঝতে পারো যে তোমার রিলেটেড ইনফরমেশন আসবে কিনা। বা ফেসবুক, ওই জায়গাগুলোতে তোমার যাওয়ার দরকার নেই, জাস্ট দেখবা যে লিটারেচার টাইপের মেসেজ থাকে। বললাম তো একদিন দেও না, দেখি কালকে নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আমার ক্লাস কবে ভুলে গিয়েছি, সেটাই তো বলা হয় নাই। আগামী সোমবারে আবার ক্লাস। জি ম্যাম। নেক্সট প্র্যাকটিক্যাল আপনি নেবেন না? নেক্সট প্র্যাকটিক্যাল? জি না, প্র্যাকটিক্যাল আমি নিব না, কুড়ি স্যার নিবেন। ঠিক আছে, ওকে ম্যাম। বুধবারে কুড়ি স্যার নিবে, আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে সোমবারে আবার, ঠিক না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।